একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইন প্রিপেয়ার করার সময় তার ড্রয়িংয়ের মধ্যে কোন সাইটের কোন জায়গার মধ্যে কলাম হবে সেটা আইডেন্টিফাই করে দেয়। প্রথমে ফুটিং বা ফাউন্ডেশন করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা লক্ষণীয় এটা হলো ড্রয়িং দেখে সাইটের কোন জায়গার মধ্যে কলাম হবে সেটা আইডেন্টিফাই বা মার্ক করা। যখন কলাম কোন জায়গায় হবে সেটা যখন মার্ক করা হয়ে যাবে তার পরবর্তী কাজ হবে কি এক্সকাভেশন করা। এখন আমরা কি জানি যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের মধ্যে আইসোলেটেড ফুটিং হয়। এই ক্ষেত্রে যদি এই রেসিডেন্সিয়াল বিল্ডিংটা যদি 2 থেকে 3 স্টোরের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে ওই ক্ষেত্রে যে আমরা এক্সকাভেট করবো, এক্সকাভেটটা মেনলি 4 ফিট বাই 4 ফিট হয়। ওই ক্ষেত্রে ডেপথ ধরা যেতে পারে 4 ফিট। আর যদি এই রেসিডেন্সিয়াল বিল্ডিংটা যদি 2-3 স্টোরি থেকে যদি বেশি হয়, যেমন ধরুন 5 to 6 স্টোরির মধ্যে যদি চলে যায়, তাহলে ওই ক্ষেত্রে এক্সকাভেট করাটা 4 ফিট বাই 4 ফিট হইতে পারে। আর যদি ডিপের কথা বলি, ডেপথের কথা, ওই ক্ষেত্রে 4.5 থেকে 5 ফিটের মতো করা যেতে পারে এক্সকাভেট। কিন্তু এই এক্সকাভেশনটা কোনো লিমিটেড না যে আমার এই 4 ফিট বা 4.5 ফিটের মধ্যে চাইতে হবে। এটা মেনলি সয়েল কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সব জায়গার মধ্যে তো আর সয়েল কন্ডিশন সেম না। যদি সয়েলের অবস্থা যদি খারাপ থাকে, উইক থাকে, এনাফ স্ট্রেংথ যদি না থাকে, ওই ক্ষেত্রে মেন কাজটা কী করা লাগবে, যেই পর্যন্ত আমার হার্ড সয়েলটা না আসতেছে, কম্প্যাক্টেড যে সয়েলটা আছে ন্যাচারাল সয়েল, এই সয়েলটা যে পর্যন্ত না আসতেছে ওই পর্যন্ত মেনলি এক্সকাভেট করা লাগতে পারে। যদি হার্ড সয়েল হয় ওই ক্ষেত্রে 4 ফিট এনাফ। আর যদি ওই ক্ষেত্রে যদি সয়েলটা যদি উইক হয়, যেমন পানির পরিমাণ যদি বেশি থাকে, ওই ক্ষেত্রে বেশি পরিমাণ এক্সকাভেট করতে হবে। তারপরে উপরে 4 ফিট রেখে নিচের যে জায়গাটুকু আছে ওইটুকু স্যান্ড ফিলিং করে দিতে হবে। তারপরে যদি আমার এক্সকাভেট করার কাজটা শেষ হয়ে যায়, তার পরবর্তী কাজটা কী হবে, কেমিক্যাল দেবো। কেমিক্যালটা আসলে কি কিসের জন্য দেওয়া যায়, যেমন ধরেন কোনো জায়গার মধ্যে যদি সয়েলটা উইক থাকে, ওইটা যদি আপনি স্ট্রেংথ বাড়াইতে চান, ওই ক্ষেত্রে আপনি লাইম ইউজ করতে পারেন, লাইম পাউডার। আর যদি ওইখানে বিয়ারিং ক্যাপাসিটি বাড়াতে চান সয়েলের, ওই ক্ষেত্রে আপনি ফ্লাই অ্যাশ ইউজ করতে পারেন। এটা হলো সয়েল স্টেবিলাইজেশনের জন্য কেমিক্যাল ইউজ করা। এরপরে যদি ওই সয়েলের মধ্যে যদি পানির পরিমাণ বেশি থাকে, ওই পানি থেকে যদি আপনি আপনার কনক্রিটটাকে যদি সেভ করতে চান, ওই ক্ষেত্রে আপনি ওয়াটার প্রুফিং কেমিক্যাল ইউজ করতে পারেন। তারপর যদি আপনি কনক্রিটটাকে যদি সয়েলে যে এক্সিস্ট করতেছে যে ইনসেক্টগুলো, ক্ষতিকর পোকামাকড়গুলো, ওইগুলো থেকে যদি আপনার ফাউন্ডেশনকে যদি রক্ষা করতে চান, তাহলে আপনি আবার ইনসেক্টের জন্য যে কেমিক্যালগুলো পাওয়া যায়, ওই টার্মিনেটর, ওইগুলো আপনি ইউজ করতে পারেন। যখন কেমিক্যালগুলো আপনি ইউজ করে ফেলছেন, তার পরবর্তী স্টেপটা হবে 2 ইঞ্চি একটা স্যান্ড ফিলিং করতে পারেন। অনেক কন্ট্রাক্টর দেখবেন বা অনেক ওয়ার্কার দেখবেন এই স্যান্ড ফিলিংটা আসলে করে না। এই স্যান্ড ফিলিংটা আসলে অনেক দরকার। কেন দরকার? যেমন আপনি যদি ওইখানে কনক্রিট কাস্টিংটা করেন, কারণ নিচে আপনি যখন ফুটিং রেনফোর্সমেন্টটা প্রোভাইড করবেন, এর নিচে একটা 3 ইঞ্চি একটা কনক্রিট কাস্টিং করতে হয়, সিসি ওয়ার্ক করতে হয়। এই সিসি ওয়ার্কটা যখন আপনি করবেন, তখন যদি আপনি নিচে এই স্যান্ড ফিলিংটা না করেন, তাহলে যে কনক্রিটটা যে আছে, কনক্রিটের মধ্যে যে পানিটা আছে, এই পানিটা কী করবে, সয়েলটা অ্যাবজর্ব করে নেবে। সয়েল যদি ওই কনক্রিটের পানিটা অ্যাবজর্ব করে নেয়, তাহলে কনক্রিটের যে এনাফ স্ট্রেংথটা পাওয়ার কথা ছিল, কনক্রিট সেই এনাফ স্ট্রেংথটা আসলে পাবে না, উইক হয়ে যাবে, যেটা বিল্ডিংয়ের জন্য খুবই ক্ষতিকর, সেটেলমেন্ট হতে পারে। এই জন্য নিচে যে স্যান্ড ফিলিংটা আছে এটা অবশ্যই করতে হবে। আবার এই কনক্রিট কাস্টিংয়ের মধ্যে যারা কন্ট্রাক্টর আছে বা যারা ওয়ার্কার আছে, তারা কী করে, এখানে 3 ইঞ্চি কনক্রিট কাস্টিংয়ের জায়গার মধ্যে 2 ইঞ্চি কনক্রিট কাস্টিং করে, যেটা আসলে ঠিক না। এখানে 3 ইঞ্চি কনক্রিট কাস্টিংটা করতে হবে। যখন কনক্রিট কাস্টিংটা আপনি করে ফেলছেন, তার পরবর্তী কাজটা কী হবে, 24 ঘন্টা কনক্রিট কাস্টিংটা রেখে দিতে হবে শুকানোর জন্য। তারপর যখন 24 ঘন্টা চলে যাবে, তার পরবর্তী কাজটা হবে আমার যে ফুটিং রেনফোর্সমেন্টগুলো আছে সেগুলো প্রোভাইড করা। এখন আমার এই কোন ডিরেকশনে আমি এই রেনফোর্সমেন্টগুলো দিব, মেনলি আমার যে প্রজেক্টের যে আছে, সাইডটা যে আছে, সাইডের যে লং ডিরেকশনটা আছে, এই লং ডিরেকশন বরাবর আগে রেনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে। তারপর যে শর্ট ডিরেকশনটা আছে, শর্ট ডিরেকশন বরাবর রেনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে। এখানে ফুটিং রেনফোর্সমেন্ট হিসেবে মেনলি যদি মিনিমাম ইউজ করেন, মিনিমাম 7 নম্বর বার ইউজ করা হয়। মেনলি 6 নম্বর বারও ইউজ করা যায়, কিন্তু আপনি 7 নম্বর বার সেফ হিসেবে ইউজ করতে পারেন। 7 নম্বর বার মানে 22 মিলির বার ইউজ করবেন আপনি। 25 মিলি ইউজ করা যায় 8 নম্বর বার, বা এর উপর যদি লুডের উপর ডিপেন্ড করে মেনলি আর কি বারটা সিলেকশন করা হয়। এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইনের মধ্যে বলে দিবেন। তারপরে আপনি যখন এই রেনফোর্সমেন্টটা কাটবেন, তখন 2 সাইডের মধ্যে 6 ইঞ্চি এক্সট্রা করে এই রেনফোর্সমেন্টটা কাটতে হবে, ফুটিং রেনফোর্সমেন্ট। কারণ এই যে 6 ইঞ্চি যে এক্সট্রা করে আছে, এই এক্সট্রাটা উপরে হুক আকারে যাবে, আপওয়ার্ড দিকে থাকবে বাঁকানো অবস্থায়। এই হুকটা কেন প্রোভাইড করা হয়? এই হুকটা মেনলি যখন কাস্টিংটা করবেন ফুটিংয়ের মধ্যে, এই কনক্রিট আর স্টিল যে আছে, এই স্টিলের মধ্যে বন্ডিংটা বৃদ্ধি করার জন্য মেনলি এই হুকটা ইউজ করা হয়। হুকটা 90 ডিগ্রি হতে পারে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে পারে। এটা মেনলি স্ট্রেংথ ডেভেলপ করার জন্য ইউজ করা হয়। অনেক ওয়ার্কার দেখবেন, অনেক কন্ট্রাক্টর দেখবেন, ওনারা এই 6 ইঞ্চিটা রাখেন। এই 6 ইঞ্চিটা না রাখলে এই যে স্ট্রেংথের কথা বললাম না, বন্ডিংয়ের কথা, এই বন্ডিংটা আসলে হবে না। তাই এটা ম্যান্ডেটরি হিসেবে এই হুকটা রাখতে হবে 6 ইঞ্চি। যখন এই যে আপনি লং ডিরেকশন আর শর্ট ডিরেকশন বরাবর দিবেন, এখানে একটা ম্যাশ তৈরি হবে।
মেশ তৈরি হওয়ার পরে প্রতিটা জয়েন্টের মধ্যেই তার দিয়ে এটা বাঁধতে হবে। অনেক কন্ট্রাক্টর আছে যে এটা একটা জয়েন্ট বাঁধে, পরেরটা আবার ফাঁকা রাখে, পরেরটা আবার জয়েন্ট দেয়। এটা আসলে ঠিক না, প্রতিটা জয়েন্টের মধ্যেই তার দিয়ে বাঁধতে হবে, জয়েন্ট দিতে হবে। তারপরে এখানে যে রেনফোর্সমেন্ট কতটুকু স্পেসিংয়ে আপনি দিবেন, ঠিক না, এটা একটা জানার বিষয় যে মেশের মধ্যে কতটুকু স্পেসিংয়ে আপনি এই রেনফোর্সমেন্টগুলো প্রোভাইড করবেন। এক্ষেত্রে প্র্যাকটিক্যালি যদি বলেন তাহলে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি স্পেসিংয়ে এগুলো ইউজ করা হয়। 4 ইঞ্চি 5 ইঞ্চি স্পেসিং দিলে এনাফ। অনেকে 6 ইঞ্চি দেয়, 6 ইঞ্চি দিলে আসলে লোড বেয়ারিং ক্যাপাসিটি একটু কমে যায়। এক্ষেত্রে আপনি যদি প্র্যাকটিক্যাল কাজ করেন 4 ইঞ্চি এনাফ, 4 ইঞ্চি করে স্পেসিং দিলে হয়ে যাবে মেশের মধ্যে। যখন আপনি মেশটা সাজাই ফেললেন, তারপর কী করবেন, এই মেশের নিচে আপনি কনক্রিট ব্লক ইউজ করবেন। কনক্রিট ব্লকটা কেন ইউজ করা হয়? যদি আপনি কনক্রিট ব্লকটা ইউজ না করেন তাহলে যে আমার সয়েলের মধ্যে যে ময়েশ্চারগুলো আছে অথবা এনভায়রনমেন্টাল মধ্যে যে ময়েশ্চারগুলো আছে, এই ময়েশ্চারগুলো যদি কোনোভাবে এই স্টিলের যদি টাচের মধ্যে আসে তাহলে কী হবে, এখানে করোশন সৃষ্টি হবে। করোশনটা যদি হয় তাহলে বিল্ডিংটা খুব ভালো বাজেভাবে এফেক্টেড হবে। এই জন্য নিচে কনক্রিট ব্লকটা দেওয়া হয়। যদি কাস্টিং করা হয়, কাস্টিং করার পরে এই যে স্টিলটা আছে এই স্টিলটা কাস্টিংয়ের কনক্রিটের ভিতরে চলে যাবে। এখানে যে ইরোশনের প্রবলেমটা যে বলা হয়েছে করোশনের, ওইটা কখনোই হবে না। ওই ক্ষেত্রে এই যে কনক্রিট যে ব্লক আছে, কনক্রিট ব্লকে কিছু একটা ডাইমেনশন আছে, মেজারমেন্ট আছে। যেমন ধরেন ফুটিংয়ের ক্ষেত্রে যদি হয়, ফুটিংয়ের ক্ষেত্রে এই কনক্রিট যে ব্লকটা আছে, কনক্রিট কাভার, এই কনক্রিট ব্লকটা মিলি 50 মিলির মতো হয়, মানে 2 ইঞ্চির মতো। আর যদি আপনি কলামের ক্ষেত্রে এটা ইউজ করেন, কলামের ক্ষেত্রে এটা 40 মিলির মতো হয়ে যাবে। আর যদি বিমের ক্ষেত্রে ইউজ করেন 25 মিলি, আর স্ল্যাবের ক্ষেত্রে যদি কনক্রিট ব্লকটা প্রিপেয়ার করেন ওইটা হবে 20 মিলির মতো। যেহেতু আমার ফুটিং নিয়ে এখানে কাজ করতেছে, এখানে 50 মিলির মতো একটা কনক্রিট ব্লক প্রিপেয়ার করে এটা কী করতে হবে, যে মেশটা আমরা ক্রিয়েট করছি এই মেশের নিচে দিতে হবে। মেশের নিচে দেওয়ার পরে উপরে কনক্রিট ব্লকটা স্থাপন করলেন, আর মাঝখানে একটা সেন্টার দিতে হবে। যে জায়গার মধ্যে যে কলামের যে সেন্টার ছিল, কলামের সেন্টারটি ঠিক করে এখানে কলামের যে রেনফোর্সমেন্টগুলো আছে, কলামের রেনফোর্সমেন্ট এখানে প্লেস করতে হবে। এখন একটা মেশের কথা বললাম, যদি রেসিডেন্সিয়াল বিল্ডিংটা 2 থেকে 3 স্টোরির মধ্যে হয় তাহলে নিচের দিকে শুধুমাত্র একটা মেশ হবে। যদি এই ফ্লোরটা যদি বাড়ে, যেমন 5 থেকে 6 স্টোরির মধ্যে চলে যায়, এখানে একটা সিঙ্গেল মেশ দিয়ে হবে না, এখানে ডাবল মেশ দিতে হবে। এখানে সিঙ্গেল মেশ কি বললাম, হুকটা থাকবে আপওয়ার্ড। যদি ডাবল মেশ দিই উপরে আরেকটা মেশ দিতে হবে, প্রোভাইড করতে হবে। ওই মেশটা কী হবে, ওই মেশের যে আছে হুকটা আছে, হুকটা হবে ডাউনওয়ার্ড। এই আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড যে দুইটা মেশ দেওয়া হলো, এই দুইটা মেশের মধ্যে ডিস্টেন্স থাকবে 6 থেকে 8 ইঞ্চ। এই দুইটা ম্যান্ডেটরি দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নিচে যে বললাম যে কনক্রিট ব্লকটা, এটা কী হলো 2 ইঞ্চির মতো, রাইট? এখানে 2 ইঞ্চি না দিয়ে আপনি 2.5 ইঞ্চিও প্রোভাইড করতে পারেন, কারণ শর্ট কলাম মানে গ্রেড বিমের নিচে যতটুকু আছে ওইগুলোর মধ্যে ক্লিয়ার কভার হিসেবে মেনলি 2.5 ইঞ্চি ধরা হয়। আর গ্রেড বিমের উপর থেকে যতটুকু ফ্লোর পর্যন্ত আছে একবার রোফ টপ পর্যন্ত, ওই পর্যন্ত 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখা হয়। এখানে নিচে 2.5 ইঞ্চি রাখার কারণটা হলো নিচে যে সয়েলের মধ্যে বেশি ময়েশ্চার আছে, এই ময়েশ্চার থেকে মেনলি আর কি স্টিলটাকে প্রোভাইড করে, এই রক্ষা করার জন্য, সেভ করার জন্য, ঠিক আছে? এখন এর পরবর্তী কাজটা কী হবে, আমাদের কাস্টিং। এই কাস্টিং করার আগে আমাদের কী করতে হবে, আমাদের যে মেশটা আছে এই মেশের যে হুকটা আছে, হুকের যে শেষ প্রান্তটা আছে ওইখান থেকে 2.5 ইঞ্চি দূরে আমার কী করতে হবে, ফর্মওয়ার্ক দ্বারা করানো হয়, রাইট? ফর্মওয়ার্কটা কী হতে পারে, কাঠের হতে পারে অথবা স্টিলের হতে পারে, রাইট? এখন এই যখন ফর্মওয়ার্কটা দ্বারা করবো, এর ভিতরে আমার প্লাস্টিক অথবা পলিথিনের একটা কভার দিতে হবে। অনেক কন্ট্রাক্টর বা ওয়ার্কার কী করে, তারা এখানে কোনো ফর্মওয়ার্ক বা পলিথিন ইউজ না করে তারা ডিরেক্ট চারদিকে ইট দেয়। ইট দেওয়ার কারণে তারা দেখা যায় যে অ্যাকচুয়াল যে শেপটা যে ছিল, আমি যে কোনো যে 2.5 ইঞ্চি যে আমি ক্লিয়ার কভার দিয়েছিলাম ওইটা ঠিক মতো মেনটেন করতেছে না। আবার যে কনক্রিটটা ছিল, কনক্রিটের স্ট্যান্ডটা আসলে কমে যাচ্ছে। কী কারণে কমতেছে, ইট ধরেন পানি শোষণ করে। যখন আপনি চারদিকে ফর্মওয়ার্কটা না দিয়ে ইট দিলেন শেপটা ধরে রাখার জন্য, তখন কী করবে, কনক্রিট কাস্টিং করার পরে ইট কনক্রিট থেকে পানিটা শোষণ করে নেবে। তারপরে যে কনক্রিটের যে স্ট্রেন্থটা হওয়ার কথা ছিল, অ্যাকচুয়াল স্ট্রেন্থ, ওইটা আসলে মেনটেন করা পসিবল হইতেছে না, ঠিক না? এই জন্য কী করবেন, চারিদিকে ফর্মওয়ার্ক দিবেন, ভিতরে একটা পলিথিন দিবেন। কারণ পলিথিন যদি ইউজ না করেন, প্লাস্টিক যদি ইউজ না করেন, তাহলে এই যে কনক্রিটের মধ্যে যে পানি আছে এটা বাইরে চলে যাবে, রাইট? এই জন্য এই দুইটা জিনিস ইউজ করা লাগবে। এরপর কী করবেন, কাস্টিং করবেন। কাস্টিং করার সময় একটা জিনিস লক্ষ্য করা দরকার, ভিতরে আমার পানি আছে কিনা। অনেক জায়গার মধ্যে যে পানির সমস্যা থাকে, যদি ভিতরে পানি যদি থাকে, পানিটা সরায় তারপরে ওইখানে কাস্টিং করতে হবে। কোনো সময় পানি থাকা অবস্থায় কাস্টিং করা যাবে না। এর পরবর্তী কাজ হলো, যখন কাস্টিংটা আপনি ভিতরে ফেলবেন, অনেক ওয়ার্কার কী করে, অনেক উপর থেকে এই কাস্টিংটা নিচের দিকে ফেলে। যদি অনেক উপর থেকে ফেলেন, এখানে সেগ্রিগেশন একটা সমস্যা হতে পারে যদি উপর থেকে ফেলে। এই জন্য যখন ওয়ার্কাররা কাজটা করবে তখন এটা অবশ্যই এনশিওর করতে হবে যেন তারা বেশি উপর থেকে ওই কনক্রিটের মিক্সচারটা নিচের দিকে না ফেলে।
এর পরবর্তী কাজটা হলো কি, যখন আপনি কনক্রিটটা দিবেন তখন ভাইব্রেটর মেশিনের মাধ্যমে ওই জিনিসটা মানে কম্প্যাক্ট করতে হবে ভালোভাবে কনক্রিট মিক্সারটা, যেন কোনো জায়গার মধ্যে কোনো ভয়েড ক্রিয়েট হতে না পারে। যদি ভয়েড ক্রিয়েট হয়ে যায় তাহলে পরবর্তীতে কী হবে, ওই জায়গার মধ্যে পানি ঢুকে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যদি পানি ঢুকে পড়ে তাহলে একবার স্টিলটা করোশন হওয়ার পসিবিলিটি থাকবে, রাইট। ওই ক্ষেত্রে বিল্ডিংয়ের যদি একটা লাইফ স্প্যান থেকে 60 থেকে 70 বছর, ওই ক্ষেত্রে দেখা যাবে 40 বছরের মধ্যে ওই বিল্ডিংটার অবস্থা খারাপ হয়ে যাবে, রাইট। তেমন এই দুইটা জিনিস লক্ষ্য করা লাগে। এখন আমার কনক্রিট কাস্টিংটা শেষ। কারণ কনক্রিট কাস্টিং করার পরে প্রায় 24 থেকে 48 ঘন্টা পরে যখন শুকায় যাবে তখন আপনি ফর্মালটা সরাই নেবেন। এভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ ফুটিংয়ের কাজটা করেন তাহলে আপনার ফুটিংটা খুব ভালো হবে। পরবর্তী ভিডিওতে আমরা শর্ট কলাম কীভাবে কী করতে হয় ওগুলো সম্বন্ধে দেখব। থ্যাংক ইউ।